এই এপিসোডের শুরুতেই আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, কখনো বৈষম্যের পক্ষে নয়। এবং এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা এই মুহূর্তের বিদায়ী বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ও ভবানীপুর আসনের যিনি বিজেপির প্রার্থী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি তার এক্স হ্যান্ডেলে এই জাস্ট খানিকক্ষণ আগে যে পোস্টটি করেছেন, সেই পোস্টটি যথেষ্ট চিন্তার, এবং সেটা ভোটের মুখে আরও বেশি চিন্তার। এবং তার জন্যে মাননীয় ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এই সমস্ত কিছুকে এই বিষয়টার দিকে নজর দেওয়ার জন্যে আমাদের চ্যানেলের তরফ থেকেও অনুরোধ জানাই। বিষয়টা ঠিক কী সেটা আমি মুখে বলবো না। শুভেন্দু অধিকারীর যে পোস্ট আছে সেটা সম্পূর্ণ আপনারা যদি দেখেন তার থেকেই আপনারা বুঝতে পারবেন। তার আগে জানাই নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আসুন দেখে নিই ঠিক কী বিষয়টি ঘটেছে ভবানীপুরে। মাননীয় শুভেন্দু অধিকারী লিখেছেন, বাংলাদেশের তদানীন্তন ইউনূস সরকারের ছায়া যেন ভবানীপুরে দেখা যাচ্ছে। কি সেই ছায়া? ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে আগত কিছু সাধু সন্ত কালীঘাট ও আশেপাশের এলাকায় সনাতন ধর্মের প্রচার করছিলেন, কিন্তু আজ সেখান থেকে তাদের অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের ছাপ্পা কাউন্সিলর অসীম বসু তাঁর দুষ্কৃতী বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে আশ্রমে উপস্থিত হয়ে গেরুয়াধারী সাধু সন্তদের পোশাকের কলার ধরে হুমকি দেন, ভয় দেখান, মোবাইল কেড়ে নেন এবং চোর অপবাদ দিয়ে আশ্রম থেকে বের করে দেন। তিনি আরও লিখছেন, শুধু তাই নয়, আশ্রমের জল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়। তাহলে কি দাঁড়ালো? ভবানীপুরে কি সনাতন ধর্মের প্রচার করা অপরাধ? মাননীয়া শুভেন্দু অধিকারী লিখছেন, মাননীয়া, আপনি কি তাহলে তোষণের রাজনীতির স্বার্থে আপনার লেঠেল বাহিনী ব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন? হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস জেনে রাখুন, এই অত্যাচার আর বেশি দিন চলবে না। প্রতিটি অন্যায়ের হিসাব হবে। সনাতনীদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। হিন্দু সমাজ আর চুপ করে সহ্য করবে না। কথা দিলাম, এবার ৪ঠা মের পর প্রতিটি অন্যায়ের হিসাব হবে। এবার উনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেটিও আপনাদেরকে দেখাই। বসে वॉइस तो बनाना वॉइस नहीं तो सर ये मोबाइल छीनने जा रहा है मोबाइल छीनने चला गया आराम से जैसे माफी ये भी দেখুন এখানে একজন মহারাষ্ট্রের একজন সাধু সন্তকে ধমকি দিয়ে গেছে, দেখে নাম করছিল আপনার ধরে ধরেছে নামটা এখন যাও না। হ্যাঁ, দেখুন সাধু সন্তরা এখানে বিশ্রাম করছে, সনাতনের প্রচার করা যাবে না।
আমরা একটা হিন্দু মার্কেও সনাতনী করবো, কি বলছো? আমি গিয়েছিলাম কালীঘাটের বুকের প্রচার সনাতনী কয়েকটা প্রচার করতে, কোনো প্রতিদিন প্রচার নয়, তাতে 3-4 জায়গা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছে আমার সাধুগুলোকে। আবার আশ্রম অব্দি এসছে, এসেও ভোট দেখাচ্ছে, নানা রকম নানা বলছেন, কালকে আসলে কেটে দেবো, তোমাদের কিসের সনাতন, নানা রকম নানা কথা। কিন্তু বাবা, আমরা খেয়ে না খেয়ে সনাতনের প্রচার করছি, এখানে কোনো আমাদের বিজিত নেই, আমাদের আত্মরক্ষার জন্যে, আমাদের হিন্দু করার জন্যে। আমরা হিন্দু হয়ে যদি হিন্দু করে না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। একদম আমি হিন্দু যদি না বলতে পারি, আমার ডাক্তার না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকা ভালো। যে আমাকে হুমকি দিয়ে গেছে সেও কিন্তু হিন্দু বাবা। তারা হিন্দু জয় করতে চায়, তারা যদি মার খায় তাহলে চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, পবন বইবে না, গগন থাকবে না, ধরতিও ডুবে যায় বাবা। নতুন কিছু বলার নেই। আমাদের সাধুগুলোকে মেরে তাড়িয়েছে বাবা 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আবার কালকে বলছে ভবানীপুরের সাধুগুলোকে দেখবে, একজন দাঁড়িয়ে বলে বলছে কুচি কুচি করে কাটবে, এরকম ক্যামেরা সব লোড করা আছে বাবা, এখানে সব ক্যামেরা লোড আছে বাবা। বাবা কার সঙ্গে জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক ধমকি দিয়ে দিয়েছে, এর থেকে কী করবো বলো? তবু আমি বলছি আমরা ইলেকট্রিক লাগবে না, জল লাগবে না, আমরা তবু সনাতনের জয় দরকার। সনাতনের জয় যদি না করতে পারি, তাহলে আমাদের পশ্চিমবাংলা থাকা যাবে না বাবা, হিন্দু কটাকে থাকা যাবে না কমসে কম। আপনাদের মা বোন বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, কালকে বেরোতে পারবে না। অতএব আপনারাই বিচার করবেন। আপনাদের ঘরে ঘরে যাচ্ছিলাম সনাতনের প্রচার জন্য, আজকে বাধা বিঘ্নের জন্য যেতে পারছি না। আমরা কোনো পার্টি করতে যাইনি, সাধুরা পার্টি করে না, সাধুরা এমনি মৃত। না খেয়ে সকাল থেকে না খেয়ে রয়েছি, প্রচার করতে গিয়ে 3 জায়গায় ধাক্কা পেয়েছি। আমার মহাদেব বলছি বলছি করে পার্টি করছি, করেই যাচ্ছি সনাতন। আমরা মরে বলবো জয় শ্রীরাম, বেঁচেও বলবো জয় শ্রীরাম। এবার ওরা যদি অন্য কিছু রং নেয়, সেটা আমাদের দোষ নয়, এটা তাদের দোষ। আপনারা দেখলেন কি পরিস্থিতি। এটা কি একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? এটা কি ভারতবর্ষ? আমি নিজে বারাণসীতে, আপনারাও প্রচুর মানুষ বারাণসীতে দিনের পর দিন ঘুরেছে। সেখানে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ আশপাশে বাস করেন, তাদের ধর্ম তারা সেখানে পালন করেন। আমি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আরও বহু জায়গাতে পরিব্রাজক হিসেবে ঘুরে বেড়িয়েছি, সেখানেও দেখেছি। এবং সব ছেড়ে দিন, আমাদের এই পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন এ দেশের দীর্ঘদিন ধরে বাস করেন, তারা একটু ভেবে দেখুন তো, যে তখন থেকে আজ পর্যন্ত প্রচুর হিন্দু মানুষের মুসলিম বন্ধু আছে, এক হিন্দু পরিবারের সঙ্গে মুসলিম পরিবারের সখ্যতা আছে। এই জিনিস, এই ধরনের বিষাক্ত পরিবেশ তারা কি সমর্থন করেন? সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদ মালদায় এই কয়েক মাস আগে যে নৃশংস ঘটনা ঘটেছে, যেখান থেকে হিন্দু পরিবারকে মানে নিধন তো হয়েইছে, সে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, সেগুলো তো তদন্ত চলছে। কিন্তু আমাদের এই দৃশ্য দেখতে হয়েছে যে এক জায়গা থেকে নদী পার হয়ে এই রাজ্যে বাস করা একটি জেলার মানুষকে আর এক জায়গায় চলে যেতে হচ্ছে, এবং একজন মন্ত্রী দাঁড়িয়ে বলছেন যেখানে যাচ্ছে সেটা তো এ দেশের মধ্যেই যাচ্ছে। এই যেখানে পরিবেশ, তার জন্যে এর আগে বেশ কয়েকটা এপিসোড করেছি যে বাইরে থেকে বিদেশি শক্তি ঠিক কতটা সক্রিয়, বিদেশি মৌলবাদ এবং জেহাদি শক্তি তারা ঠিক কতটা সক্রিয় এই রাজ্যে অস্থিরতা তৈরি করবার জন্য। আর এই এসআইআর তাদের সেই মৌচাকে ঢিল মেরে দিয়েছে। এবার কোথায় যাবে? কিন্তু দুঃখের বিষয়টা কোন জায়গায় জানেন তো? এই যে সাধু মহারাজ, ইনিও যেটা বললেন যে এনাদেরকে হেনস্থাটা কারা করলেন,
তারাও হিন্দু। এখানে কার পতাকা নিয়ে এসে তারা এই অত্যাচারটা করলেন? সেটা হচ্ছে টিএমসির পতাকা। তাহলে একটি দল, সেই দল এইভাবে বিভাজিত, সেই দলটা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দল, এটা প্রমাণিত, এবং সেই দলে যারা থাকবে তারা সেই সম্প্রদায়ের। তার কারণ এই সাধু বাবার এই কথাটা ভীষণভাবে আমার মনে হয়েছে, কারণ এই ভিডিওটা তো রাজ্যের এই মুহূর্তের বিদায়ী বিরোধী দলনেতার পোস্ট করা, কাজেই অবশ্যই এটা এই পুরো বিষয়টা তদন্ত, আমরাও দাবি করি যে পুরো বিষয়টা তদন্ত এবং দোষীরা শাস্তি পাক, যা কিছু আছে তার মধ্যে থেকে উঠে আসুক মোট কথা তথ্যগুলো। কিন্তু এনাদের বক্তব্য হচ্ছে যে এনাদেরকে যারা এই রকম হেনস্থাটা করলেন তারাও সব হিন্দু, আর এনারা কোনো পার্টি করতে আসেননি, এনারা কোনো বিজেপির প্রচার করতে আসেননি, এনারা ওই কালীঘাট সংলগ্ন এলাকাতে নিজেদের ধর্ম প্রচার করছিলেন, হয়তো নিজেদের মধ্যে করছিলেন। আর একজন প্রকৃত যদি ভারতবর্ষের নাগরিক হয়, তাহলে এটা কি তার অধিকার নয় যে নিজের ধর্মকে পালন করা? এটাও তো প্রশ্ন উঠবে। তাহলে এ কোন রাজ্যে রয়েছি আমরা? ঠিক ভোটের ঠিক এই মুখে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে এই অন্ধকারের পরিবর্তন যদি না ঘটে, তাহলে না মুসলমান, না হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ কেউ নিরাপদ না, কেউই নিরাপদ না এ দেশের। আজকে এই মুসলমানদের ওপরে একের পর এক প্রতারণা এই তৃণমূল কংগ্রেসই করেছে। একটা আমি প্রত্যেকটা এপিসোডে সেটা বলি, সংখ্যালঘু পরিবার মুসলমানদের মধ্যে, যে তারা গুনে গুনে দেখাক যে সরকারি চাকরিতে তাদের পার্সেন্টেজ কত এই মুহূর্তে, তারা দেখাক, নিজেরা দেখুক গ্রামে গ্রামে কটা ছেলে মেয়ে, মুসলিম ছেলে মেয়ে বা সংখ্যালঘু ছেলে মেয়ে, কটা ডাক্তার বেরোচ্ছে, কটা অ্যাডভোকেট বেরোচ্ছে, কজন আইপিএস বেরোচ্ছে, কজন আইএএস বেরোচ্ছে, কজন সরকারি উচ্চ পদে চাকরি করছে, কজন চুরি চামারি গুন্ডামি করে না, সেরকম ব্যবসা অনেকে করতে পারে, সৎভাবে সুন্দরভাবে কোনো একটা স্টার্ট আপ বিজনেস শুরু করছে, এরকম কজন পাওয়া যাচ্ছে? এটা সংখ্যালঘুদের ভাবতে হবে যে সংখ্যালঘুদের এই ওয়াকআপ নিয়ে কিভাবে ভুল বোঝানো হয়েছে, এবং দিনের পর দিন সেই ওয়াকআপের অ্যামেন্ডমেন্ট বিলটাকে আটকে রেখে এখানে এই রাজ্যে চালু করতে না দিয়ে ডিসেম্বর মাসের একদম শেষে গিয়ে সেইটাকে চালু করতে দিয়ে যখন আর 5-7 দিন বাকি, যেটারও এক্সটেনশনের দাবি জানিয়েছিলেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি, আমি ধরে নিলাম তিনি যে কোনো দলেরই হন না কেন, আজকে সিএএ কে, যেখানে মুসলিমদের মানে এনআরসির সঙ্গে কোনো রকম সম্পর্কই ছিল না, হিন্দুদের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটা বিল, সেটা নিয়ে কি কাণ্ড, এবং এই সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন রকম উস্কানি দিয়ে তাদেরকে খেপিয়ে তোলা এনআরসির নাম করে, এবং তার ফলবশত কি ভয়ানক অরাজকতা আমাদের রাজ্যে দেখেছি আমরা। আজকে কি বলে ওটাকে, গোরস্থানের জমি নিয়ে কি কাণ্ডটা হচ্ছে, সেটাকে ওই 1 নম্বর খতিয়ান বা ভেস্ট সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেওয়া, এই ধরনের একের পর এক বঞ্চনা, সাধারণ এদেশীয় খেটে খাওয়া সংখ্যালঘু মুসলিমদের জীবনের মানোন্নয়ন কতটা হয়েছে আজকে তাদের ভাবতে হবে। এখন এই শাসক দল যখন সংখ্যালঘুদের বিভিন্ন জায়গা থেকে মঞ্চে মঞ্চে, জাস্ট এর আগের এপিসোডটাতে বলেছি, বিভিন্ন রকম উস্কানি দেওয়া, সেগুলো তো তারা দিয়েছে। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, একটি কমিউনিটিকে যদি বলে দেন বা খেপিয়ে দেন, যদি ঘিরে ফেলে, তারা আর একটা কমিউনিটিকে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে। পিতৃপক্ষে, যেটাকে আমাদের হিন্দু সমাজে অশুভ পক্ষ বা অশৌচ পক্ষ বলা হয়, সেই পক্ষে অনেকে মানে অন্যান্য রাজ্যে সেটাকে শ্রাদ্ধ পক্ষ বলা হয়, সেখানে মা দুর্গার পুজোর ফিতে কাটা, ভুলভাল উচ্চারণে, ভুলভাল সংস্কৃত শ্লোক মাধ্যম দিয়ে সংস্কৃতের মন্ত্র উচ্চারণ করা, এই সমস্ত তো ছেড়েই দিই। তাহলে একেবারে টার্গেট করে নিয়ে আজকে এবার ভোটে যে মানে যারা কোনো রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই তাদেরকে টার্গেট করা। এবার আসি
অন্য একটা কথায় এই যে বুদ্ধিজীবী, আমি যাদেরকে কুবুদ্ধিজীবী বলি, যখন দিনের পর দিন ধরে বাংলাদেশে প্রায় হিন্দুদের ওপর তীব্র অত্যাচার চলছিল, যা চোখে দেখা যায় না, নারকীয় পরিবেশ, মনে হচ্ছিল নরক, তখন কটা কুবুদ্ধিজীবী একটু এগিয়ে এসে বুদ্ধিজীবীর কলম ধরেছিলেন বা নাটক করেছিলেন, একটু গান গেয়েছিলেন? কজন বামপন্থী সমাজের মানুষ যারা নিজেদেরকে সেকুলার বলেন, কটা মিছিল কলকাতা বা গ্রামাঞ্চলে বেরিয়েছিলেন যে এই নিধনটা ঠিক হচ্ছে না? আজকে এই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটি মধ্যবিত্ত ঘরে যারা এখনো পর্যন্ত এই সমস্ত কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকছেন। এই যে সাধু বাবা বললেন যে তাদের অত্যাচার কিন্তু অন্যরা এসে করলো না, হিন্দুরাই করলো, তাদেরকে এবার ভাবতে হবে যে আগামী দিনে তাদেরও তো একটা ভালো সুস্থ পরিবেশে সন্তানদের বড় করতে হবে। এরকম একটা অরাজক পরিস্থিতি যেখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সব চুরি হয়ে যাচ্ছে, সেখানে কি আগামী দিনে তাদের সন্তানরাও খুব ভালো একটা ভবিষ্যতের সঙ্গে বেড়ে উঠতে পারবে? শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, হাত খুলে কমেন্টে লিখুন এবং সেটাকে শেয়ার করুন, যাতে আপনাদের মতামতগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, অনেক মানুষের চোখে পড়ে, অনেক কর্তৃপক্ষের চোখে পড়ে, সঙ্গে ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, সবাইকে এই জিনিসটা দেখতে হবে যে কি ভোটমুখী রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি। যদিও সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে, কমিশনের চেষ্টাগুলি যেগুলি যতটা নিচ্ছে, কিন্তু আমাদেরকে ভয় পেলে চলবে না। কারণ ওই যাকে বলে যে ভাগ্য সব সময় সাহসীর পক্ষে থাকে। আর মাত্র কটা দিন, 23 তারিখ, আর 13টা দিন বাকি। এই 13 দিনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত কিছু অপশাসনের বিচার মানুষকে করতে হবে এবং এইবার প্রথম রায়দানের ভারটাও কিন্তু এক একজন মানুষের হাতে। সেটা ইভিএম মেশিনে গিয়ে সাহসের সঙ্গে দিতে হবে, না হলে এই অরাজকতা, এই অন্ধকার আর দূর হবে না। আগামী দিনে সূর্য ওঠানোর দায়িত্ব প্রত্যেকটি মানুষের। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।